আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি জেডএসআরএম এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, জালিয়াতি নির্বাচন, নাগরিক মর্যাদা হরণ, বিরোধীদের দমন, অনিয়ম, দুর্নীতি, আমলা আর প্রশাসনের উপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। গতানুগতিক হিংস্র জনবিচ্ছিন্ন রাজনীতির বদলে নতুন এক বাংলাদেশের আকাঙ্ক্ষায় বন্দুকের গুলির সামনে বুক চিতে দাঁড়িয়েছিল সকল স্তরের মানুষ। কিন্তু যে নতুন বাংলাদেশের স্বপ্নে প্রাণ বিলিয়ে দিয়েছেন সহস্রাধিক মানুষ, সেই বাংলাদেশ নির্মাণে কতখানি আন্তরিক দেশের রাজনৈতিক দলগুলো? 24-এর গণঅভ্যুত্থানের পর এই 11 মাসে কতখানি বদলেছে দেশ এবং দেশের রাজনীতি? 15.5 বছরের চাঁদাবাজি, দলবাজি, দখলবাজির সংস্কৃতি থেকে কতটুকু বেরোতে পেরেছে? দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে নবীন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধেও কেন উঠছে নানান অভিযোগ? এমন সব প্রশ্নকে সামনে রেখেই দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ঠিক পথে আছে কি রাজনীতি? আর এই বিষয়ে আলোচনা করার জন্য দুজন সম্মানিত আলোচক স্টুডিওতে উপস্থিত আছেন। আমাদের সঙ্গে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আরও আছেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক সালেউদ্দিন। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন, কিংবা আপনার যে ভাবনা রয়েছে একজন সচেতন নাগরিক হিসাবে, সেটিও আমাদেরকে জানাতে পারেন। আপনার ভাবনা আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। সালেউদ্দিন ভাই, শুরুতে আপনার কাছে আসতে চাই যে আকাঙ্ক্ষা, এই গণঅভ্যুত্থানের যে চেতনা এবং এর প্রেক্ষাপটে যে বাংলাদেশের স্বপ্ন মানুষ এই আন্দোলনের সময়, গণঅভ্যুত্থানের সময় দেখেছে, এই 11 মাসে কতটুকু সেটি পূরণ করা সম্ভব হয়েছে, নাকি অনেকে আবার বলার চেষ্টা করছেন যে এটা বেহাত হয়ে যাওয়ার কর্মযজ্ঞ শুরু হয়েছে? না, আমি আপনার প্রতি শুভেচ্ছা এবং আমাদের দুদু ভাই প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি ওর কথা শুরু করছি। আপনি যেটা বললেন যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে, শুধু গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা না, মুক্তিযুদ্ধের পর থেকে মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল। কি আকাঙ্ক্ষা? যেটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, স্বাধীনতা থাকবে, সাম্য থাকবে, মানবতা বোধ, মানব অধিকার থাকবে। সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ কখনই হয় নাই। এখন এত বড় একটা গণ অভ্যুত্থানের পর ব্যাপক মাত্রায় যে আলোচনাটা হলো, সেই আলোচনাটা হলো যে প্রথমত হচ্ছে এই গণহত্যাকারীর বিচার, সেটা আলাদা একটা অংশ। আর একটা অংশ হচ্ছে আমাদের দেশটা, এই শেখ হাসিনা কেন ফেসিবাদ হলো এবং কেন আমাদের এখানে 1/11 হইল, এর জন্য কি কি ব্যবস্থা নিলে হয়তো এগুলার থেকে আমরা একটা স্বস্তি পাবো। বিশেষ করে আমাদের সংবিধানটাকে 15 সংশোধনীর মাধ্যমে এবং উচ্চ আদালতের বিভিন্ন আদেশ নির্দেশের মাধ্যমে আমাদের সংবিধানটা সেই স্বাধীনতার আকাঙ্ক্ষার যে সময় থেকে ছিল, সেই সংবিধানটা একটা বলা হয় কিছু কিছু ক্ষেত্রে যে এটা একটা দলীয় সংবিধানে পরিণত হয়েছিল। ফলে একটা আকাঙ্ক্ষা যাচ্ছে যে এখানে সংবিধানের পরিবর্তন, নির্বাচনী ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, এগুলার পরিবর্তন। কিন্তু এই পরিবর্তন কি? পরিবর্তনের কাজটা তো চলমান, একদিনে সব পরিবর্তন হবে না। আমাদের একটা যৌক্তিক সময় দরকার নির্বাচনের জন্য। আপনি দেখবেন 1/11 সময়, 1/11 সরকার এসে বলল নির্বাচনের সেই যৌক্তিক সময় কি সরকার এবং ঠিক পথে আছে কিনা, সেই যৌক্তিক সময়ের যে প্রেক্ষাপট বলছি। আমার কথাটা যদি মাঝখানে একটা প্রশ্ন হয়, তাহলে আমার কথাটা শেষ হলো না। তবু আমি শেষ করলাম না, আপনার কথাই যাই। যৌক্তিক সময় একটা নির্ধারিত হয়ে গেছে এবং এটা সরকার এবং বিএনপি, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, একটা যৌথ ঘোষণা দিয়ে বলছে যে এই কাজগুলো করলে আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। কাজের মধ্যে দুটো, একটা হলো বিচার। তো বিচার, আপনি এটা এই কথাগুলোর মধ্যে কিছু আরো একটু বিস্তারিত বললে ভালো হতো। কোন জায়গার বিচার? ট্রাইব্যুনালের বিচার
নাকি অ্যাফিলিয়েট ডিভিশনের বিচার? এটা কি শুধু মানবতা অপরাধ ট্রাইব্যুনালের বিচার, না অন্যান্য আদালতে যে সব মামলাগুলো আছে তার বিচার? পরিধিটা তো অনেক বড়। এটা সুনির্দিষ্ট হয় নাই, কারণ ওগুলো পরে যদি প্রশ্ন ওঠে। তবে আমি আপাতত ধরে নিচ্ছি ট্রাইব্যুনালের বিচার, কারণ এটা প্রধান বিচারগুলো এই ট্রাইব্যুনালেই হচ্ছে। মামলার এখনকার যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে এই কয়েকদিনের মধ্যে অভিযোগ গঠন হবে। আর একটি মামলার আসামি মাত্র 3 জন, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের পুলিশের আইজিপি। এবং মানবতা বিরোধের আইনটাই এরকম যে ওখানে সাক্ষ্য প্রমাণ এবং যেসব দলিল আছে এগুলা দিয়ে এটাকে শাস্তি নির্ধারণ করার মতো যথেষ্ট উপাদান আছে। আমি শেষ করে নিচ্ছি। ফলে এই মামলাগুলো যদি এই ধারাবাহিকভাবে চলে, কারণ ট্রাইব্যুনালের কাছে আর অন্য কোনো মামলা নাই যে ট্রাইব্যুনাল বিরতি দিয়ে আরেকটা মামলা শুনবে, অর্থাৎ ধারাবাহিকভাবে চলে, এটা এই বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করা যাবে। ফলে ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করলে আপনার এই মার্চের ফেব্রুয়ারির রোজার আগে নির্বাচন করা সম্ভব। জি, সেটি মনে করছেন আপনি। সালাউদ্দিন, অসংখ্য ধন্যবাদ। শামসুদ্দিন দুদুবে আসতে চাই, রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের পরে কতটা পরিশুদ্ধ হয়েছে এই প্রশ্নের আলোচনা আপনার কাছে পরে যাচ্ছি। তার আগে শুনতে চাই যে সম্মানিত প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে, কি আলোচনা হয়েছে সেটি এখনো গণমাধ্যমে জানা যায়নি। আপনার দল থেকে বলা হচ্ছে সেটি স্পষ্ট করা। লন্ডনে যে যৌথ যে একটা বিবৃতি হলো বা ঘোষণা আসলো, সেই জায়গা থেকে এর পরেও আবার দেশের মধ্যে অনেক রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক বিশ্লেষক বা ব্যক্তিবর্গ যে ফেব্রুয়ারিতে প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন হবে কিনা সেই সংশয়ে ভুগছেন কেউ কেউ। তাদের এই সংশয়ে ভোগার পিছনে কারণ কি? জি, আপনাকে ধন্যবাদ। সালেহ সাহেবকে অভিনন্দন, আর যারা দেখছেন এই অনুষ্ঠান তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে প্রায় আমরা নির্বাচনের পরিষ্কার হতে হতে কখনো কখনো নির্বাচনটা নিয়ে বিতর্ক হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে অত উদ্বিগ্ন আপাতত হওয়ার নাই। সেটা হচ্ছে দুই নেতা বসার পরে এটা ফেব্রুয়ারির প্রথমার্ধে সুনির্দিষ্ট দিনটা উল্লেখ করা হয়নি, কিন্তু ফেব্রুয়ারি মাসটা আগামী বছরের 2026-এ এটা কম বেশি সবাই আমরা জানতে পেরেছি। এবং এই বৈঠকটা আমার মনে হয় যে অনেক সংশয়, সন্দেহ, বিতর্ক বা হতাশা, যেভাবে বলি না কেন, একটা গ্রাস করেছিল। কিন্তু বৈঠকটা হওয়ার পরে মনে হচ্ছে একটা আশার আলো দেখা দিয়েছে, সবাই কম বেশি সন্তুষ্ট। আর ইদানিং প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের ইলেকশন কমিশনের যে বৈঠক, সেটা পজিটিভ বলে আমার কাছে মনে হয়। এই জন্যে যে নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা এখন সাম্প্রতিক সময়ে নির্বাচন সংক্রান্ত বিষয়টাই মানুষ জানতে চায়, যে কবে হচ্ছে নির্বাচন, কবে নির্বাচন, রাইট? মাসটা তো নির্ধারিত। তা আমার মনে হয় যখন তারা প্রকাশ করে নাই দিনটা, বৈঠকটা হয়েছে, তখন আমরা একটু অপেক্ষা করতে পারি। নিশ্চয়ই নির্বাচন কেন্দ্রিকই, যেহেতু দুইজন প্রধান ব্যক্তি, নির্বাচন এবং রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, তো এই অপেক্ষাটা আমাদের জাতির জন্যে কি বলবো, একটা শ্বাসরুদ্ধকর বলে না শব্দ, ওই রকম একটি অবস্থা মানুষ আছে যে কবে হচ্ছে এবং কি আলোচনা হলো। তো বাঙালি জাতি এমনি খুব সাংস্কৃতিক মান, খুবই দেশপ্রেমিক, বীরের জাতি আর আগ্রহী জাতি বলা যাবে। যে আমাদের প্রধান যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম বিশ্বমানের কবি, ছোটখাটো কবি কোনোভাবে বলা যায়, বিশ্বমানের, নোবেল প্রাইজ পাইছেন, আর একজন বিদ্রোহী কবি হিসাবে সারা বিশ্বে পরিচিত। সেই জাতির প্রতিনিধি হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এই সমৃদ্ধ জাতির যে প্রধান এখন উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশন, নিঃসন্দেহে তারা এটা আলোচনা করছেন এবং সহসাই তারা এটা প্রকাশ করবেন,
এটা আমার কাছে মনে হয়। এটা আপনি মনে হয়। এবং শামসুজ্জামান দুদু একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে দ্বিতীয় যে প্রশ্নের জায়গাটি আপনার কাছে বা আলোচনা শোনা, সেটি হচ্ছে যে গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে চাঁদাবাজি, দখলবাজি, সংঘাত, সহিংসতার যে প্রসঙ্গ, গণঅভ্যুত্থানের পরে কিন্তু আমরা একই চিত্র দেখছি। এখন এই ছোট বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে গণঅভ্যুত্থান কতটা পরিশুদ্ধ করতে পেরেছে, এই আকাঙ্ক্ষা কতটা ধারণ করতে পেরেছে, এই জায়গাতে পারা না পারার প্রশ্ন যখন উঠছে, তখন আসলে আমরা কি বুঝতে হবে যে আমাদের পরিবর্তনের জায়গাগুলো কি ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না, না আরও কি ব্যবস্থা গ্রহণ করা দরকার? আসলে হয়েছে কি, আমার কাছে যেটা মনে হয়েছে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বেশ একটা বড় সময় ছিল, প্রায় 15 বছরই বলবো না। মানুষ নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে ভোট দিতে পারে নাই। ভোট দিতে পারলে পরে ওই স্বৈরতন্ত্র এইভাবে আমাদের উপরে বসতো না। যে স্বৈরতন্ত্র শুধু যে নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠানকে বিপন্ন করেছে এমন না, আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে, আমাদের শিষ্টাচারকে ধ্বংস করেছে, মানবতাকে ধ্বংস করেছে। অর্থাৎ বাংলাদেশের 71 মুক্তিযুদ্ধে অর্জিত যে আমাদের প্রাপ্য বা প্রাপ্তি, সেটাকে ব্যবসার হিসাবে যেরকম মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধকে অপমান করেছে। তার পরবর্তীতে ধরেন গণঅভ্যুত্থানে, 24-এর গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা অনেক যে আমরা স্বৈরতন্ত্রকে বেরিয়ে গণতন্ত্রে আমরা ফিরব। একটা লক্ষণীয় বিষয়, শেখ হাসিনা যিনি এই স্বৈরতন্ত্রের প্রধান ব্যক্তি, তাকে ঘিরে যারা এই প্র্যাকটিসটা করছে, তারা পার্শ্ববর্তী দেশে অবস্থান নিল, তাদের এখানে লোকজন নাই, মানে প্রশাসনের নাই বা আইন শৃঙ্খলা বাহিনীতে নাই বা রাজনৈতিকভাবে নাই, এটা ভাবা ঠিক হবে না। তারা বিভিন্নভাবে রূপ নিয়ে, যেমন ওই যে বলছে না কিছু ছাত্র শিবিরের ওই যে ছাত্রলীগের ভিতরে তারা বাধ্য হয়েই ছিল, তাদের যে ব্যাখ্যাটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে, তো এখন আবার শিবিরের মধ্যে ছাত্রলীগ আছে কিনা, ফ্রেন্ডসও তখন ছিল 15 বছরের স্বৈরতন্ত্রের ভিতরে বাঁচার জন্য তাদের দাবি শিবিরের বা ইসলামী রাজনৈতিক শক্তি হিসাবে জামাতে ইসলামে আওয়ামী লীগের মধ্যে ছিল মেবি তাদের কথা অনুযায়ী। তো তারা এখন আবার শিবিরের মধ্যে, জামাতের মধ্যে এরা আছে কিনা, অর্থাৎ সব পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের দলেও তো আশ্রয় নিতে পারে। আমাদের দল আশ্রয় নিতে পারে না এটা আমি বলবো না, কিন্তু মানে একেবারে চরমভাবে বলা আছে যে এই ধরনের অনুপ্রবেশকারীদেরকে জায়গা দেওয়া যাবে না, একে পরিষ্কার করে বলা আছে। যদি দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করে, এবং এখানে কয়েক হাজার ইতিমধ্যে তাদেরকে শোকজ করা হয়েছে, সাংগঠনিক ব্যবস্থা এবং স্পষ্ট করে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে এই ধরনের অপকর্মের সঙ্গে যারাই জড়িত দল বিবেচনা অপরাধী হিসাবে তাদের আইনের আশ্রয়, আইনের আওতায় আনার জন্য। তো এরপরে একটি রাজনৈতিক দল স্বাভাবিক আর কি করতে পারে, আইন তো নিজে হাতে তুলে নিতে। আপনারা আপনাদের জায়গা থেকে রাজনৈতিকভাবে সতর্ক। শামসুজ্জামান দুদু, অসংখ্য ধন্যবাদ। সালাউদ্দিন ভাই, আসতে চাই যে স্লোগানটি এমন যে আমি যদি বলি যে আমাদের দেশ আমাদের রাজনীতি, কিন্তু এখন আমরা দেখছি যে বড় ছোট রাজনৈতিক দলগুলো চীনের দিকে হেলে পড়ছে, কারণ কি? বারবার সফর হচ্ছে না, এটা ধরেন চীন এই মুহূর্তে বিএনপির একটা প্রতিনিধি দল আজকেই তারা এয়ারপোর্টের নামলো। শুধু বিএনপি কেন, অন্যান্য রাজনৈতিক দল বলছি, জি জি আমি এই মুহূর্তে বলছি, এই মুহূর্তে চীনের একটা প্রতিনিধি দল এই বিএনপির আমন্ত্রণে চীনে একটা প্রতিনিধি দল গেছে। চীন আমাদের এই অঞ্চলে কেন পৃথিবীর একটা বড় শক্তির একটা, এখন তাকে আপনি দ্বিতীয় পরাশক্তিও বলতে পারেন কোনো ভাবে, এগুলার যদি ওভাবে পরিমাপ তৈরি করা হয় নাই, কিন্তু চীন অর্থনৈতিকভাবে, এবং বলা হয় যে এটা হচ্ছে আমার না, এটা আমেরিকান একটা তাদের একটা গবেষণা রিপোর্ট, যে গত 3 বছরে আমেরিকা এবং তার মিত্ররা সামরিক খাতে যা ব্যয় করেছে চীন একা তা করেছে, এবং চীন একটা বড় শক্তির জায়গা। আবার চীন আমাদের এই অঞ্চলে একটা বড় শক্তি, এবং চীনাদের সঙ্গে
দীর্ঘকাল ধরে আমাদের এখানে অর্থনৈতিক কার্যক্রম, নানান ধরনের কার্যক্রম আছে। আমাদের উন্নয়নের একটা বড় অংশ চীনের। তো ফলে চীনের সঙ্গে, চীন এই অঞ্চলটাকে গুরুত্ব দিচ্ছে, কারণ চীনের সঙ্গে ভারতের একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলে আসছে, এবং এ নিয়ে এটা অনেক লম্বা পরিসর, এই পরিসরে এইগুলো আলোচনা করা যাবে না। ফলে এই জায়গায় চীন এবং ভারত যদিও এই মুহূর্তে অনুপস্থিত প্রকাশ্যে অনুপস্থিত, কিন্তু ভারতের নানান মেশিনারিজ এখানে কাজ করে, ভারতের নানান ষড়যন্ত্র এখানে কাজ করে। হ্যাঁ, তো চীন এই জায়গায় এটাকে বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে, বাংলাদেশকে সবসময় গুরুত্ব দিচ্ছে। কিন্তু এই গুরুত্ব দেওয়ার পিছনে যেটা কারণ, দীর্ঘদিন ধরে অভিযোগটা, সেই অভিযোগটা নানাভাবে অনেকে স্বীকারও করেন যে বাংলাদেশের রাজনীতিতে চীন তার প্রতিনিধিত্ব চায়, সেই এমপি মন্ত্রী বানাতে চায়, উন্নয়ন, বাজেট এবং নীতি নির্ধারণটা নিয়ন্ত্রণ করতে চায়। না, চায়নারা কখনো রাজনীতিতে, এখন পর্যন্ত তারা রাজনীতিতে অংশ নেয় না। তারা ব্যবসা বাণিজ্য করে, এবং যে অভিযোগ আমেরিকার বিরুদ্ধে আছে, যে অভিযোগ ভারতের বিরুদ্ধে আছে, যে আপনার 1/11 পর আমাদের সেনাপ্রধানকে নিয়ে ভারতের প্রণববাবু, ভারতের তৎকালীন রাষ্ট্রপতি, তিনি যে সমঝোতা করিয়ে দিলেন, হ্যাঁ, এবং আমার এখানে নানান ধরনের অভিযোগ ভারত সম্পর্কে আছে। চায়নাদের বিরুদ্ধে অভিযোগ নাই। চায়নারা কখনো কোনো দিন রাজনীতিতে হস্তক্ষেপ করে, যেটা আমেরিকা করে। হ্যাঁ, চায়নারা এখন পর্যন্ত এই কাজ করে নাই। ফলে আমাদের এখানে রাজনীতিতে এখন পর্যন্ত চায়নার কোনো হস্তক্ষেপ নাই। কিন্তু চায়না একটা রাজনৈতিক সম্পর্ক রাখে, সেটা আওয়ামী লীগের সঙ্গে চায়না রাখছে। হ্যাঁ, ফলে এটা চায়নাদের একটা ইয়ে, এবং আমরাও আমাদের স্বার্থ, আমরা চায়নার সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, একই সঙ্গে আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, একই সঙ্গে আমরা পশ্চিমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, কারণ আমাদের সংবিধানে বলে দেওয়া আছে যে আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব রাখবো। এটা হচ্ছে আমাদের নীতি। তা আপনার এই বিষয়ে আর অন্য কোনো প্রশ্ন থাকলে অন্যদিকে যাই, অথবা দুদুবার কাছে। আচ্ছা, দুদুবার কাছ থেকে শুনে আসে। জি, এই প্রসঙ্গে একটু দুদুবার শুনতে চাই যে এত রাজনৈতিক দলগুলো, বিএনপি, আপনার দল সহ, জামাত বা অন্যান্য দলও অসংখ্যবার চীন সফর করছে, কারণটা কি? ভূ রাজনীতিতে চীন এবং পার্শ্ববর্তী দেশ ভারত এই মুহূর্তে, এটা ঠিক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এমন না, কিন্তু এটা ধারাবাহিকভাবেই, যেমন মুক্তিযুদ্ধের সময় ভারতের যে ভূমিকাটা ছিল বাংলাদেশের সশস্ত্র লড়াইয়ের সময়, চীন এবং আমেরিকা এর বিপরীত অবস্থানে তারা ছিল। 75 হরেও দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ ভারত ঘেঁষা যে সরকারটা ছিল তার পতন হয়। শেখ মুজিবের বাকশাল সরকার পতন হওয়ার পরে মিডল ইস্ট এবং চীন আমাদের স্বীকৃতি দেয়, এবং তারপর থেকেই বলা যায় অর্থনৈতিকভাবে সবথেকে আগুয়ান শক্তি ছিল, অন্যান্য দেশও ছিল, কিন্তু চীনের ইনভেস্টমেন্টটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থানে যায়, যে কারণে আপনার 3.5 বছরে শেখ মুজিবের পতন হয়েছিল অর্থনৈতিক, প্রশাসনিক বিভিন্নভাবে। সেটি কিন্তু চীনের সমর্থন বা আমেরিকার সমর্থনের কারণে না, ভারত কর্তৃক নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকার জন্য। তাহলে এটা আমরা দেখতে পেরেছি যে চীন এবং ইউরোপিয়ান বা আমেরিকা, বিশেষত চীনের যে এখানে, সেটা উনি বলেছেন, সেটা হচ্ছে যে অর্থনৈতিক বিষয়টি মুখ্য। তারা কখনোই রাজনৈতিক বিষয়গুলির ভিতরে হস্তক্ষেপ করেনি। নির্বাচনটা কেমন হবে, নির্বাচন নিয়ন্ত্রিত, তাদের দৃষ্টিভঙ্গিও বদলাবে কিনা এই কথা আবার অনেকে বলছেন, সেটা মনে করেন কিনা আপনি? এখনো পর্যন্ত বদলানোর কোনো সম্ভাবনা আমি অন্ততপক্ষে দেখছি না। চীনের সঙ্গে বিএনপি বিশেষত সম্পর্কটা অনেক আগের, জিয়াউর রহমানই এই সম্পর্কের সূচনা করেছেন, মধ্য দিকে এটা শুরু হয়েছে, এবং এই সম্পর্কের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় অর্থনৈতিক এবং প্রশাসনিক অন্যান্য দিক থেকে বাংলাদেশ লাভবানই হয়েছে, এবং অন্য দিক থেকে আমাদের আরেকটি বড় বৃহৎ রাষ্ট্রের স্বেচ্ছাচারিতাই বলবো আমি, অন্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে এই দেশকে যে গ্রাস করার মানসিকতা, দাদাগিরি, রাইট, ভালো শব্দ বলছেন, দাদাগিরি করে,
তার হাত থেকেও আপনি পার্শ্ববর্তী একটি দেশের অর্থাৎ চীনের পাশাপাশি অবস্থানে আপনি অনেকটা চেক অ্যান্ড ব্যালেন্সের পর্যায়ে রাজনৈতিকভাবেও বলেন, অর্থনৈতিকভাবে বলেন, যেভাবে বলেন সমন্বয় তো করতেই হবে আমার কাছে মনে হয়েছে। এবং ওইটা আমাদের সাংবিধানিকভাবে যেটা আছে, আমরা সারা বিশ্বকে বন্ধু হিসাবে দেখতে চাই, আমরা প্রভু হিসাবে দেখতে চাই না। যেমন বিএনপির পলিসিতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছে আমাদের বিদেশে বন্ধু আছে, প্রভু নাই। প্রভু নেই। তো প্রভু সুলভ যারা আচরণ করছে তাদের থেকে তো আপনাকে তাদের সাথে আমরা নাই, অবশ্যই নাই, তাদের সাথে আমরা নাই। আরো আলোচনা শুনবো, তার আগে একটু সালাউদ্দিন ভাই আপনার কাছে আসতে চাই। অনেকে বলছেন যে আসলে জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন কিংবা পুলিশ বা প্রশাসনের নিরপেক্ষতা যাচাইয়ের জন্য স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার। আপনি কি মনে করেন এই প্রসঙ্গে? আমি বক্তব্যটা তুলে ধরলাম আপনার কাছে, যারা স্থানীয় নির্বাচনের পক্ষে বলছেন তাদের বক্তব্য। আমাদের 90-এর গণ অভ্যুত্থানের পর স্থানীয় সরকার নির্বাচনের দাবি কেউ জানায় নাই। সবচেয়ে এই গণ অভ্যুত্থানের আগে তো একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে, কেউ দাবি জানায় নাই। এখন প্রশ্ন হলো, আমি ব্যক্তিগতভাবে জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচনের পক্ষে না। কেন পক্ষে না? দেখেন, এখানে ফ্যাসিবাদ বিরোধী একটা জাতীয় ঐক্য তৈরি আছে, এখনো কিন্তু বিনষ্ট হয় নাই। কিন্তু এই ঐক্যের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, ফাটল আছে। হ্যাঁ, আবার দেখা যায় কোনো কোনো সময় যখন এখানে দেখা হয় যে যখনই আওয়ামী লীগের একটা কোনো একটা এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও এই সরকার সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলাপ করেছে। যখন একটা পরিস্থিতির উদ্ভব হইল তখন কিন্তু প্রধান উপদেষ্টা যদিও আনুষ্ঠানিক বৈঠকে নাই, জামাত এবং বিএনপির সঙ্গেও কথা বলে নিছেন। ফলে এখানে যে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য আছে, এটা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং দেখেন, একটা ঘটনায় আপনাকে উদাহরণ দেই। যখন লন্ডনের বৈঠক হইল তখন জামাত একটা বিবৃতি, তাদের একটা বিবৃতিতে তারা একটা বলল যে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারাই ফেলছেন। খেয়াল করুন, এই আমাদের ইশরাকের যে আদালত থেকে রায় হওয়ার পর ইলেকশন কমিশন একটা আদালতের রায়, আপনি জানেন যে 10 দিন বা 7 দিন বা 15 দিন একটা নির্দেশনা থাকে। এই নির্দেশনার শেষ দিন ইলেকশন কমিশন গেজেট প্রকাশ করছে। এখন এনসিপির পক্ষ থেকে ইলেকশন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে যে ইলেকশন কমিশন বিএনপির প্রতি পক্ষপাত করতেছে। এখন একটা নির্বাচন যখন হবে, কাদের নিয়ে হবে? আওয়ামী লীগ তো পালাতক, আওয়ামী লীগের তো কোনো নেতাকর্মী এখানে নাই, তারা সব পালিয়ে গেছে। এই নির্বাচনে অংশ নিবে জামাত, বিএনপি এবং অন্যান্য দলগুলো। ফলে এই ইলেকশনটা করে এটা ছোট ইলেকশন না তো, সারা বাংলাদেশের একদম তৃণমূলের ইলেকশন। আপনি যদি সিটি কর্পোরেশন করেন, ইউনিয়ন পরিষদ করেন, উপজেলা ইলেকশন করেন, এতে যে হানাহানিটা হবে, এই হানাহানির কারণে আগামী জাতীয় নির্বাচনটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং এখানে যে জাতীয় যারা এই নির্বাচন চাচ্ছে নিরপেক্ষতা যাচাই করার জন্য, তাদের সেই প্রশ্ন আমি শেষ করি, এটা তো নিরপেক্ষ সরকার এটা করছে এবং এনসিপির সরকার এটা করছে। এনসিপির তো 2জন এই সরকারের মন্ত্রী আছে, আর কেউ কিন্তু নাই। এনসিপি তো তা মানে না, সেটা আরেকটা প্রশ্ন। আপনি প্রশ্ন যদি একাধিক করেন তাহলে কথাগুলোর উত্তর সঠিকভাবে দেওয়া যায় না। বলুন, যেমন ধরেন এই যে ইলেকশন কমিশন গঠিত হয়েছে একটা সার্চ কমিটির মাধ্যমে, অ্যাফিলিয়েট ডিভিশনের একজন বিচারপতি ছিলেন এটা, এবং ওই তার গঠন প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের এই বর্তমানে যেসব রাজনৈতিক দল আছে কারো কিন্তু প্রশ্ন উত্থাপিত হয় নাই। যখনই কারো না কারো স্বার্থের সমস্যা হয় তখনই প্রশ্ন উত্থাপিত হয়। যেমন প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে জামাত প্রশ্ন করছে কখন? যখন তারেক রহমানের সঙ্গে তার ওনার বৈঠক হয়েছে। তো ফলে আমি আগামী ইলেকশনের আগে এই ধরনের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হইলে জাতীয় নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদ বিরোধী যে এখানে একটা ঐক্য আছে এটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেটাই মনে করি। এখন আপনি আমার প্রশ্ন করলে করতে পারেন। হ্যাঁ, ওই প্রশ্নটা করছি যে এনসিপি সরকারের অংশ, এটা এনসিপি মনে করে না, যেটা আপনি বলছিলেন।
এনসিপি সরকারের অংশ কে মনে করে না আমি এরকম আনুষ্ঠানিক বিবৃতি তাদের দেখি নাই। আমি বরং জানি এনসিপির 2 জন লোক এই সরকারের পূর্ণ মর্যাদায় উপদেষ্টা আছেন এবং ফলে সেটা আবার এনসিপি বলে তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছে, এনসিপির প্রতিনিধি হিসেবে না, এটা এনসিপির বক্তব্য। এনসিপির প্রতিনিধি নাই, এটা একটা কৌশলগত কারণ। কৌশলগত এখানে যেহেতু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নাই, সেই কারণে ওরা ওই দলে জয়েন করে নাই মন্ত্রী হিসাবে। কারণ এই প্রশ্ন উঠছে বলে নাহিদ এখান থেকে চলে গেছে, নাহিদ এবং বাকি 2 জন রয়ে গেছে। এবং আপনি সবাই জানি, আমরা যে জিনিস আমরা জানি যে এনসিপির এই 2 জন উপদেষ্টার সঙ্গে এই তাদের দলের সম্পর্ক আছে এবং তারা ওই জায়গা থেকে উঠে আসছে। জি শামসুল দুদু ভাই, আসতে চাই এই স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচনের প্রসঙ্গে এবং এই সূত্র ধরে প্রথম প্রশ্ন আপনার কাছে, যে এনসিপি সহ আরো 2-1টি রাজনৈতিক দল বলছে যে আসলে বর্তমান নির্বাচন কমিশন বিএনপির একেবারে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে, সুতরাং নির্বাচনের আগে এদের এই কমিশনের পুনর্গঠন দরকার। এমন কি উদাহরণ তারা দেখলো যে কারণে বিএনপির একেবারে পারিবারিক প্রতিষ্ঠান মনে করলো? এইটা দিয়ে শুরু হোক। আমি ঠিক জানি না ওরা দৃষ্টান্ত হিসাবে কোনটা সামনে এনেছে, খালি পারিবারিক বললে হবে না। এনসিপি 26 আপনি অনুমতি দিলে আমি একটা লাইন যুক্ত করতে চাই। একটা বিএনপি নির্বাচন কমিশনের একটা মন্তব্যের পরেই এনসিপি এই কথাটা বললো, সেটা হলো নির্বাচন কমিশন বলেছিল আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। হ্যাঁ, তারা সক্ষমতার কথা বলেছে যে সরকার যে কোনো সময় দিন দিলে আমরা এটা কার্যকর করতে পারি। আর সরকার না বললে তো নির্বাচন কমিশন কোনো নিজের থেকে করতে পারে না আইনগত দিক থেকে, তো সেটা তো তারা বলবে। এই নির্বাচন কমিশন এই পর্যন্ত কোনো নির্বাচন পরিচালনা করে নাই, তারা মানে যে কাজই করে নাই, তো সে কি করে আপনার কোন পক্ষে কোন বিপক্ষে এটা তো কোনো কারণ নাই, বলার কোনো কারণ নেই। আর সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে, নির্দেশনার প্রেক্ষিতে ইশরাকের ব্যাপারে যদি নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে, না করলে এটা বেআইনি, করাটাই স্বাভাবিক। নির্বাচন কমিশনের গেজেটটা ফলো করবে হচ্ছে সরকার, সেই সরকার সেই শপথটা পড়ায় নাই। অনেকে মানে ওই যে এনসিপির মন্ত্রী যেটা উনি বললেন, ওই যে তরুণ বা শিক্ষার্থী, তরুণ বললে ভুল হবে, শিক্ষার্থী নামটা কি আমি ভুলে যাচ্ছে, যে স্থানীয় সরকারে আছে, সজীব আসিফ মাহমুদ। তো আসিফ সাহেব এটাকে মানে কোনোভাবে আমলে নেয় নাই। তো এটা সংবিধান মানে আমি মনে করি বরখেলাফ, অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ের ঘটনা। আমি সংবিধান, সুপ্রিম কোর্ট ব্যাখ্যা করবে সংবিধান, তো সেই সুপ্রিম কোর্ট যখন বলার পরে আর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করার পরে মন্ত্রণালয় যখন এটা অস্বীকার করে, এটা সংবিধান লঙ্ঘন। কিন্তু আবার এই আলোচনাটা তো আছে যে ইশরাক হোসেনের বিষয়টি, ইশরাক হোসেন যতটা লড়াই করেছে, লড়াইয়ের ব্যাপার না, মানে আমি ওই জায়গায় যাবই না। ওই নির্দেশনার কারণে আমাদের দৃষ্টান্ত আছে, একজন মেয়র চট্টগ্রামে শপথ নিয়েছেন, একই নির্বাচন, সেই জন্য আমি আর অন্য বিতর্কে যাবই না। আমি এক মিনিট যদি দুদুভাই অনুমতি দিতে নাই বলি, আমি কয়েকজন মন্ত্রীর বাক্য দেখেছি যে আদালত ভুল রায় দিছে। আপনি আদালতের ভুল রায় ভুল রায়ও রায়, নিম্ন আদালতে শতকরা 80-90টা রায় হয় ভুল রায়, কিন্তু রায় সেটাকে আপনি সেটা মানতে হবে। জি, আমরা একটু দুদুভাইয়ের আলোচনা শুনে বিরতি দিতে চাই। তো আমার কাছে মনে হয়েছে এই বিষয়টি ভবিষ্যতে যখন আইনের শাসন, আইনের সরকার বা নির্বাচিত সরকার, তখন বড় হিসাবে দেখা দিতে পারে। এটা একটা উদাহরণ হিসাবে থাকবে না, উদাহরণ না, এটা তো সংবিধান লঙ্ঘন। বাংলাদেশের সব থেকে বড় যেটা সংবিধানের নির্দেশনা আপনি ভায়োলেট করছেন। সংবিধানের শপথ নিয়েছেন, রাগ অনুরাগের বশবর্তী হয়ে আপনি কিছু করবেন না। তো রাগ অনুরাগের বশবর্তী, আপনি তো চেয়ারে বসে আছেন তরুণ হিসাবে না, আপনি তো মন্ত্রীর পদমর্যাদায় মন্ত্রী, শপথ নেওয়া। সেই জন্য আমার কাছে মনে হয় যে যে সুযোগটা তরুণদের ছিল, সেই সুযোগটা তারা
ব্যক্তিগত পর্যায়ে নিয়ে ফেলছে। জি, শামসুল দুদী ভাই অসংখ্য ধন্যবাদ। একটা বিরতিতে যাব। সালাউদ্দিন ভাই প্রশ্নটি রেখে যাই, আসলে জুলাই ঘোষণাপত্র যেমন নানা রাজনৈতিক বাস্তবতার কারণে হয়নি, এবং জুলাই চার্টার যেটা জুলাই সনদের কি অবস্থা হবে সেটা নিয়ে অনেকে প্রশ্ন রাখছেন। এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জেডএসআরএম এর সৌজন্যে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দুলাভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিপজ্জনক। তো কোন রোড কিনবো? কেন, জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। দর্শক বিরতির পর আবারও স্বাগত জেডএসআরএম প্রেজেন্টস রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি আজকে আমরা আলোচনা করছি, ঠিক পথে আছে কি রাজনীতি, যে প্রশ্নটি সালাউদ্দিন ভাই আপনার কাছে রেখে যাওয়া, যে আমরা জুলাই ঘোষণাপত্র না হওয়ার পিছনে অনেক ধরনের অভিযোগ আমরা শুনি, এবং জুলাই চার্টার বা জুলাই সনদের প্রসঙ্গেও অনেক কথা শোনা যায়। আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত এটি ঘোষণা হবে কিনা? দেখেন, ওই জুলাই সনদটা অন্য নাম ছিল, প্রক্লেমেশন নাম দিয়ে, এটা সম্ভবত গত ডিসেম্বরের কথা বলছি, শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করার কথা ছিল। জি, তখন তাদের একটা খসড়া বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠানো হয়েছিল, রাজনৈতিক দলগুলো এটা আপত্তি করছিল। পরে এটা রাজনৈতিক দল, সরকার এবং ছাত্রদের মধ্যে একটা সমঝোতা হইল। প্রধান উপদেষ্টা বললেন তারা জুলাই সনদ দিবেন। এখন জুলাই সনদটা যে দিবেন, এটা আমার কাছে কোনো এখনো স্পষ্ট হয় না। এটা কি স্বাধীনতার যুদ্ধের ঘোষণাপত্রের মতো একটি সনদ হবে? যদি স্বাধীনতার ঘোষণাপত্রের মধ্যে একটা সনদ হয়, তো ওইটা ধরেন এটা জুলাই ঘোষণা হলো, সেটা ধরেন আপনি স্বাধীনতার ঘোষণাপত্র যদি দেখেন, ওটাও তেমন কোনো একটা নির্দোষ মতো একটা ঘোষণাপত্র আছে, যে ওখানে মূল কথা কি আছে, স্বাধীনতা, সাম্য, ন্যায়, বিচার, মানবাধিকার একটা রাষ্ট্র কায়েম হবে। এখন স্বাধীনতার ঘোষণাপত্র কিন্তু একটা বড় ঘোষণাপত্র, খেয়াল করবেন। জি, এই ঘোষণাপত্রের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে। এখন জুলাইয়ের গণ অভ্যুত্থান যদি এইরকম একটি ঘোষণাপত্র হয়, আমার মনে হয় কোনো আপত্তি হবে যে আমরা এই ফেসিবাদকে এত তারিখ থেকে আন্দোলন করছি, করে এই ফেসিবাদকে আমরা প্রত্যাখ্যান করছি, এবং আমরা মহান মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই চেতনাকে ধারণ করে আমরা রাষ্ট্রকে পুনর্গঠন করব। আর যা যা আছে এগুলোর যদি হয়, তাহলে এটা নিয়ে দেরি হওয়ার কথা না। কিন্তু জুলাইয়ের সনদ যদি ওই সমস্ত সংস্কারের কার্যক্রম অন্তর্ভুক্ত করে একটা জুলাইয়ের সনদ, যে এই সংস্কার কার্যক্রমগুলো আগামীতে যে সরকার আসবে সে বাতিল করবে, তাহলে জুলাই সনদ ঘোষণাটা আসলেই বিলম্ব হবে। সেটা কবে হবে এখন জানি না। প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়ও পার হয়ে গেছে। জুলাই সনদ মানে কিন্তু জুলাই মাসে, আগামী জুলাই মাসে দেওয়া না, জুলাই সনদটা পরেও আসতে পারে। এখানে আরেকটা একটা আছে যে আসলে যে কথাগুলো জুলাই ঘোষণাপত্রে যে আলাপ আলোচনাগুলো বা যে শব্দগুলো ব্যবহার করা হয়েছিল, তার প্রেক্ষাপটে অনেকে বলছিল যে এক্ষেত্রে নতুন যারা রাজনীতিতে এসেছেন, নতুন দল অথবা নতুন করে রাজনীতি ভাবছেন, তারা পুরাতন রাজনৈতিক দলকে এক ধরনের নয়া বন্দোবস্তের নামে দোষারোপ করছেন। এটা দোষারোপ বলবেন না, আমরা দীর্ঘকাল ধরেই একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের আন্দোলন চলছে। বিএনপিও যখন সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে ফ্যাসিবাদ বিরুদ্ধে, তখনও নয়া বন্দোবস্তের রূপরেখা কিন্তু হাজির করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে 31 দফা, তারপরে ওই যে কি নাগরিক মঞ্চ তাদের পক্ষ থেকে 34 দফা, এরকম কিন্তু বিভিন্ন দফা আসছে। হ্যাঁ, এবং যে কোনো অভ্যুত্থানে বা যে কোনো আন্দোলনের সংগ্রামে কিন্তু একটা দফা থাকে। এবং আপনি যদি খেয়াল করবেন 3 জোটের রূপরেখা, উনি তো সেই সময়ের গৌরবময় ছাত্র নেতা, 3 জোটের একটা রূপরেখা ছিল, কেউ মানে নাই, বিএনপিও মানে নাই, আওয়ামী লীগ তো মানে নাই, বিএনপিও মানে নাই। যখন আরেকটা ঘোষণা ছিল, একটা কালো তালিকা করছিলেন, দুদুভাই নিশ্চয়ই মনে আছে, যে এই কালো তালিকার লোককে কোনো রাজনৈতিক দল নিবে না। সমস্ত রাজনৈতিক দল, বিএনপি, আওয়ামী লীগ এই কালো তালিকার লোককে নিছে। আবার এখন ওই যে একটু আগে দুদুভাই বললেন যে ছাত্রলীগের, জামাতের লোক ছাত্রলীগে ছিল, আবার আওয়ামী লীগ ছাত্রলীগের লোক জামাতে আসছে। কোনটা ছাত্রলীগ কোনটা জামাত এটা বোঝা করা কঠিন,
কারণ কয়েকদিন পরে তারা এসে বলবে আমরা তো আসলে ছাত্রলীগই ছিলাম, এখান থেকে আমরা অভ্যুত্থানের কাজ করছি, এরকমও বলতে পারে। আবার বিএনপি কিন্তু একটা ঘোষণা দিয়ে রেখে দিছে যে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো তাদেরকে নিয়ে নিব। কেন ভাই? এই ঘোষণা বিএনপির একজন বড় নেতা দিচ্ছেন। কেন ভাই? তুমি তোমার দল নিয়ে কিন্তু আবার রিজভী ভাই পরে আবার ব্যাখ্যা দিয়েছিল যে আসলে তার এটা আচ্ছা আওয়ামী লীগের একটা দর্শন আছে, সে বাঙালি জাতীয়তা বিশ্বাস করে, ওই বিশ্বাস করেই তো সে ওখানে গেছে। বিএনপির একটা বিশ্বাস আছে, সে বাংলাদেশী জাতীয়তা বিশ্বাস করে। তো আরেক দর্শনের লোক তোমার দলে যাবে কেন? ভালো প্রশ্ন মন্দর প্রশ্ন তো আগে প্রশ্ন হলো তার দর্শন ঠিক আছে কিনা, আদর্শ ঠিক আছে কিনা। সে এখন বাঙালি জাতীয়বাদ বিশ্বাস করে বাংলাদেশ একটা দলে যাওয়ার সময় বহুদলীয় গণতন্ত্র আপনি চাইলে তো কেউ আদর্শ পরিবর্তন করতে পারে। একটা দলের সদস্য হওয়ার সময় সে বলে দলের গঠনতন্ত্র মানিয়া আদর্শ উদ্দেশ্যের প্রতি আস্থা বিশ্বাস রেখে আমি এই দলে যোগদান করলাম। কথাটা বুঝছেন? এগুলা মুখের কথা না। এখন আমরা কি ওই যুগে ফেরত যাবো কিনা? এসে কালে একদিনে দুই পার্টিতে সরকার পরিবর্তন, একদিনে দুই পার্টিতে, প্রথমে সে বিএনপিতে জয়েন করছিল, তারপর ডিজিএফআই তুললেন নিয়ে তারা আওয়ামী লীগে জয়েন করছে। হ্যাঁ, তো এরকম অবস্থা আমরা চাই না। বিএনপি বা বর্তমানে যথেষ্ট রাজনৈতিক দলের নেতারা বিএনপির মধ্যে আছে। হ্যাঁ, এবং আমি মনে করি না যে তাদের আওয়ামী লীগ থেকে হায়ার করে লুকাতে হবে। হ্যাঁ, তো ফলে আমরা এই একটা গণতান্ত্রিক সমাজ চাই, একটা সুষ্ঠু রাজনীতি চাই, সুশাসন চাই, আইনের শাসন চাই, হ্যাঁ, বিচার বিভাগের স্বাধীনতা চাই। আবার এই নয়া বন্দোবস্তের মধ্যে এটা অন্তর্ভুক্ত। সালাউদ্দিন বসু কিন্তু শামসুদ্দিন ভাই আসছে, এই প্রসঙ্গটি আপনি নিশ্চয়ই যোগ করবেন। আপনি সালাউদ্দিন ভাই যখন বলছিল যে আওয়ামী লীগের কোনো অভিযোগ নেই, স্বচ্ছ রাজনীতি করেছে, এরকম যদি কেউ থাকে তারা কি বিএনপিতে আসতে পারবে? রিজভী ভাইয়ের এই কথাটা নিয়ে অনেকে ভুল বুঝেছেন। আপনার রিজভী বলে নাই, পত্রিকার সঙ্গে যারা যুক্ত আছে না, ইত্তেফাক, কি বলে প্রথম আলো বা জনকণ্ঠ, এদের নামে কিছু কিছু ফটো কার্ড সোশ্যাল মিডিয়াতে আসে। তারা আবার অনেক সময় প্রথম আলো প্রায়শই এটা অস্বীকার করে যে এটা তারা এই ফটো কার্ড ঠিক নাই, এই কথা প্রথম আলোর না, এটা অন্য পত্রিকাও অস্বীকার করে। সেটাকে যদি আমি উদ্দেশ্যপূর্ণভাবে মনে করি সঠিক, যে আওয়ামী লীগের রিজভির নামে একটা ফটো কার্ড গেল, আমার নামেও গেছে, বহু গেছে, অস্বীকার করার পরেও এটা নিয়ে যদি কেউ আলোচনা করে এবং স্টাবলিশড করতে চায়, তাহলে বুঝতে হবে যে একটা অসৎ একটা উদ্দেশ্য আছে। আমি সেই পার্টির ভাইস চেয়ারম্যান, আমি যখন বলবো এটা ঠিক না, আরেকজন যখন বলবো এটা ঠিক, তো আমি পার্টির ভাইস চেয়ারম্যান, সেটা গ্রহণযোগ্য না। আরেক যখন যখন সেটা বলছে, তাহলে এবার তার একটা অসৎ উদ্দেশ্য আছে। ফটোকার্ডেরও এই সোশ্যাল মিডিয়া আরও মারাত্মক, আরও ভয়ঙ্কর। এটা রিজভী বলে না, রিজভী পরে এটা রিজেন্ডারও দিয়েছে, অস্বীকারও করেছে, কিন্তু রিজভীর কথাটা শুনতে চাচ্ছে না, কারণ তার সুবিধার জন্য ওই কথাটা খুব জরুরি। হয়তোবা সেই এটাকে ফটোকার্ড হিসেবে ব্যবহার করছে, সেই তৈরি করছে, হতে পারে এরকম প্রসঙ্গ। সেই জন্য এটা গুরুত্ব সহকারে নেওয়া, কারণ বিএনপি এত দৈন্য দশায় নাই। বিএনপি যদি 300 আসনের সিটে দেয় নমিনেশন, কমপক্ষে তাকে এক একটা সিটের 10 জন উপযুক্ত প্রার্থীকে তার 10 জনের মধ্যে থেকে একজন বাছাই করতে হবে। 10 জন উপযুক্ত প্রার্থী আছে, আরো বেশি আছে, যেমন আরো বেশি। হ্যাঁ, যেমন আমার কাছে একদিন বললো, ভাই এবারে কিন্তু এই জামাত অনেক সিট পাবে, কত পেতে পারে? 40-50টা। আমার কেন? আন্দোলন করছে। তো এটা যদি 3 থেকে 6 হতো তাহলে ডাবল, এটা যদি 9 হতো তাহলে দ্বিগুণ, এটা যদি আরো বেশি হয় চতুর্গুণ, তাহলে 50টা হলে কত গুণ হয়? তো এটা বলে ফেললো। বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া 6 বছর জেল খেটেছে মিথ্যা মামলায়। 60 লক্ষ আসামির 50 লক্ষই বিএনপির। ফাঁসির আসামি হয়েছে, যাবজ্জীবন প্রাপ্ত আসামি হয়েছে বিএনপির। আমি নিজেই ব্যক্তিগতভাবে একাধিকবার জেলে গেছি, এরকম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা, মহাসচিব সবাই গেছে। তাহলে ও যদি এরকম 50 গুণ বেশি পায়, তাহলে বিএনপি তো 100 গুণ বেশি পাবে। তাহলে কত হাজার সিট বাড়বে বিএনপির, অন্যদের তো কোনো সিটই থাকবে না। জুলাই চার্টার নিয়ে কি বলবেন?
জুলাই চার্টারটা হয়েছে, আমাদের একটা কথা আছে, সময় 1/4, অসময়ে 10/4। জুলাই চার্টারটা এটা আগস্টে অথবা সেপ্টেম্বরে অথবা ডিসেম্বরের মধ্যে, 24শে ডিসেম্বরের মধ্যে হয়ে গেলে যৌক্তিক হতো। কেউ এটাকে বিরোধিতা করে নাই, কোনো রাজনৈতিক দল, অভ্যুত্থানের সংশ্লিষ্ট যারা ছিলেন তারা, এমনকি সরকার। তো সরকার এটা দায়িত্ব নিয়েছিলেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অতি সহসায় সেই সময় বলেছিলেন, যখন ওই যে সালেহ ভাই যেটা বললো যে শহীদ মিনারে মানে বৈষম্যবিরোধী ছাত্ররা যখন এটা করতে চাইছিল, তখন বলছিল যে এটা তাদের করার দরকার নেই, সরকারের উদ্যোগ হয়ে সকল রাজনীতির সঙ্গে আলোচনা করে, এবং এটা বৈষম্যবিরোধী ছাত্ররাও মেনে নিয়েছিল। তো এই মেনে নেওয়াটা একটা জাতীয় ঐক্যমতই বলবো আমি। তো এটি 24 হয় না, ঠিক আছে, এটা আমরা প্রথম দিকে জুন, জুলাই, আগস্ট, জুনের মধ্যে করে ফেলতে পারতাম, এই জুনের মধ্যে করে ফেলতে পারতাম। তো সময় অনেক পেরিয়ে গেছে, এখনো এটার কেউ বিরোধিতা করে নাই। আমার কাছে কখনো কখনো মনে হয়েছে যেহেতু বিএনপিও একটা প্রধান রাজনৈতিক দল হিসাবে করে নাই, নির্বাচনের মধ্যে দিয়ে এমন হতে পারে বিএনপি যদি জয়লাভ করে, সরকার গঠন করে, জুলাই সনদ হয়তো তারও করা লাগতে পারে নির্বাচিত। আর যেহেতু ছাত্রদের এখন একটা রাজনৈতিক দল, তারা মনে করছে যে তারাও জয়লাভ করতে পারে, বিভিন্ন জায়গায় তারা এই বক্তব্য দিয়েছে, তারাও যদি জয়লাভ করে, তাদের কেউ কেউ বলছে তো বিএনপি নাকি মাত্র 100 সিট পাবে, 300 তারা পাবে। যদি তারা 300 পেয়ে যায়, তাদের উচিত হচ্ছে আমার বিবেচনায় ওই ফেব্রুয়ারি পর্যন্ত না যাওয়া, অর্থাৎ 2 মাসের মধ্যে, এটা কি জুন, জুলাই, আগস্টের মধ্যে নির্বাচন করে তারা তো জেনেই গেছে তারা 300 মানে ইলেকশন পাবে। তো তাহলে পরে কালকে ইলেকশন করে তাদের বলে যে আমরা জিতলাম, আমরা জুলাই সনদ করব, তারা তো আরো বেশি উপযুক্ত না। তা আমার কাছে মনে হয়েছে জুলাই সনদ বিএনপিকেই করতে হবে, যেহেতু এটি এখনো পর্যন্ত হয়নি, এবং বিএনপিও অঙ্গীকারবদ্ধ জুলাই সনদ হওয়ার। কারণ বিএনপি হচ্ছে আমার বিবেচনায় এই গণঅভ্যুত্থানে অন্যতম প্রধান অংশীদার একটি, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে, ছাত্র সংগঠনের সঙ্গে। সেই জন্যে জুলাই সনদটি মানে যাতে সংবিধানের সঙ্গে ক্লাশ না করে সেটি মাথায় রেখে, কারণ এটা যদি যারা প্রথম স্বাধীনতায় বিশ্বাস করতে পারে নাই 71-এ, তারা এরকম একটা দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছে লক্ষণীয়, এরকম এরা অনেকগুলো কথা ছড়ানো হয়েছে। তো এই ভাবনা থেকে যদি কেউ মনে করে যে জুলাই সনদ, তারা বড় ভুল করছে। জি, যদি অসংখ্য ধন্যবাদ। আমি একটু সালেহ ভাই, আমরা একটু শেষের দিকে একটু ছোট্ট করে শুনতে চাই। না, আমার প্রশ্নটা আপনি যুক্ত করতে চাইলে যুক্ত করতে পারবেন, যে ভোটের মাঠে এই যে হিসাবের যে নানা ধরনের হিসাব বা সমীকরণ চলছে, সেটা এই জোট কেন্দ্রিক আলোচনার সামনে কি হতে পারে, খুব ছোট্ট করে শুনবার, আপনি যা যুক্ত করতে চান। না, আমি যেটা বলি, কোনো দ্বিমত না, এটা সংযোজনও হইতে পারে। জুলাই গণঅভ্যুত্থানটা সকলের অংশগ্রহণে হয়েছে। বড় দল হিসাবে বিএনপি হয়তো ভূমিকা বেশি রাখছে, কিন্তু ছাত্ররা তাদের জীবন তুচ্ছ করে, হ্যাঁ, এই লড়াইয়ে তারা সামনে তাদের বুকটা ঠেলে দিছে, এবং 2000-এর মতো, প্রায় 2000 শহীদ হয়েছে। ফলে এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় ঘটনা, এবং একটা ফ্যাসিবাদ, কোন ফ্যাসিবাদ, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল, সবচেয়ে শক্তিশালী দল হিসাবে চিহ্নিত সেই দলকে পালিয়ে যেতে বাধ্য করছে। আর জুলাই গণ অভ্যুত্থান সম্মিলিতভাবে সকলে মিলে দেওয়ার মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্য, জাতীয় চেতনা, জাতীয় সংগতির ব্যাপার। এই বাংলাদেশকে রক্ষা করতে হলে এই জাতীয় ঐক্য, জাতীয় চেতনা, জাতীয় সংগতি দরকার। বিএনপি নিজেই বলছে যে আমরা একটা জাতীয় সরকার করব আগামী নির্বাচনের পরে। ফলে জাতীয় সরকার শুধু মুখে বললে হবে না, জাতীয় সরকার করার যে করবেন, যে আপনি কাকে নিয়ে করবেন, বাংলাদেশের এই যেসব রাজনীতি, সেটা জুলাই সনদে বিএনপি মত দিলে বা সমর্থন দিলে কি জাতীয় সরকার হবে বা সেখান থেকে না, এটার সাথে ওটার কোনো সম্পর্ক না। এটা বিএনপির অঙ্গীকার। বিএনপি বলছে যে আমরা আগামী নির্বাচনের পরে দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য একটা জাতীয় সরকার গঠন করবে। ফলে জাতীয় সরকার শুধু গঠন করলে হবে না, জাতীয় সরকারের পরিস্থিতি যাতে থাকে, দেশে যেন একটা স্বাভাবিক সুন্দর
পরিস্থিতি থাকে বড় দল হিসেবে বিএনপির কিন্তু সেই দায়িত্ব নিতে হবে। শেষ লাইন শুনবো। শুধু ছাত্রদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে না। ছাত্রদের প্রতিও সহমর্মিতা, ভালোবাসা, তাদের বয়স কম, সেটি পরস্পর হবে, সেটি নিশ্চয়ই পরস্পর হবে। ভুল করতে পারে। বিএনপি একটা অভিভাবক হিসাবে ছাত্রদের সঙ্গে সেই আলাপ আলোচনা জানাতে হবে। মানে সালাউদ্দিন ভাই একজন গণমাধ্যমের ব্যক্তি হিসেবে কিংবা এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে অনেক সময় এনসিপি বা তরুণ নেতারা বিএনপি সম্পর্কে বা বিএনপি সিনিয়র নেতা সম্পর্কে যে মন্তব্য করেছে একাধিকবার, সেটাও কিন্তু খুবই দৃষ্টিকটু এবং এটা অডাসিটি। নিশ্চয়ই তারাও সেটা উপলব্ধি করবে। একটা কথা বলে শেষ করুন। জি, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি, জামাত এবং ছাত্ররা প্রায় লাখো লোক একে একের বিরুদ্ধে লেগে গেছে। এটি হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার। অসংখ্য ধন্যবাদ শামসুদ্দিন দুদু। আমরা শেষ করব, আপনার শেষ মন্তব্য শুনে কি বলবেন? বিএনপি তুচ্ছ চাচ্ছিল্য করছে, বা আমিও এখানে করছি, তো ওনার মাথার ভিতরে কি করে ঢুকলো আমি ঠিক বুঝি নাই। তুচ্ছ চাচ্ছিল্য আমি বলেছি যে ওরা যে রাজনৈতিক দল করছে, ইলেকশন করলে ওরা তো ভালো করবে। আপনার কথা বলি নাই দুদু ভাই। তো সেই জন্যে ওদের ইলেকশন করা উচিত, এবং সেটি জুলাই করে ফেললে আরো ভালো, যেহেতু তারা 300 আসন পাবে। এই তুচ্ছ চাচ্ছিল্য আমি আমার বিরোধ পার্টিকে বাদ দিয়ে তাদেরকে সরকারে নিয়ে যাওয়ার কথা বলছে। তুচ্ছ চাচ্ছিল্য তো কি কোন জায়গায় আসলো? আমার পার্টি 5,000 মারা গেছে গত 16 বছরে। তুচ্ছ চাচ্ছিল্য মানে বিএনপিকে যে স্বীকার করতে পারে না যে এখনো আওয়ামী ঘরানার মধ্যে আছে, এখনো মাথার মধ্যে আওয়ামী ভাব কাজ করছে, কোনো না কোনোভাবে বিএনপিকে ছোট করতে হবে, কোনো না কোনোভাবে বিএনপিকে তুচ্ছ চাচ্ছিল্য করতে হবে। এগুলো এক ধরনের বিয়াদবি। যে যেখান থেকেই করুক, সে তরুণরা করুক আর প্রবীণরা করুক, আমার বিবেচনায় হিসাব যদি না থাকে, আমরা তো ইলেকশন যদি মনে করি খারাপ করব বা ভালো করব, এটা তো না। মানুষের ক্ষমতায়ন করতে হবে। তাকে 3টা নির্বাচন ভোট দিতে দেই নাই, সেই ভোটের কারণে আমরা এতদূর পিছিয়ে আসছি, সেই কথাটা আমরা বলছি। সেখানে বলি নাই যে বিএনপি নির্বাচনে খুব ভালো করবে, মানুষ তারা তাদের মতো করে দিবে। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, এই গণঅভ্যুত্থানে যারা মানে শহীদ হয়েছে বুক চিতিয়ে, তারা এই দেশেরই নাগরিক, তারা আমাদেরই সন্তান। তারা যেভাবে সাহসিকতা দেখিয়েছে সেটা বাংলাদেশ সাহসিকতা, সবাই আমরা সম্মান জানাই, অবশ্যই সম্মান। এবং যারা এখনো কাতরাচ্ছে, এখনো বেডের মধ্যে আছে অসুস্থ, তাদের প্রতি সম্মান। আগাগোড়া বিএনপি দায়িত্ব নিয়েছে, অন্যরাও দায়িত্ব নিয়েছে, সরকারও দায়িত্ব নিয়েছে, কিন্তু এই দায়িত্ব সচেতনভাবে আমাদের আগ্রহ আরো বেশি দেখা। আমি একেবারে শেষ মন্তব্য আপনার কাছ থেকে পরে শুনছি, মানে শেষ লাইন হিসেবে কি যুক্ত করবে সালাউদ্দিন ভাই? না, আমার কথা একটাই, এটা একটা এই গণ অভ্যুত্থানটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আর কোনো ফেসিবাদকে হটানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে আবার বুকের জীবন দিবে, মানে এই পরিস্থিতি আমরা দেখতে চাই না, এরকম পরিস্থিতি। সালাউদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ। জি, আমরা চাই এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মূল চেতনা হলো দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া, মানুষের অধিকার প্রতিষ্ঠা হওয়া, মানুষের স্বাধীনতা, মানবাধিকার, সাম্য, সেটি যাতে প্রতিষ্ঠিত থাকে, একটা মূল্যবোধের রাজনীতি, একটা সাংস্কৃতিক বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ। শেষ লাইন কি বলবেন শামসুজ্জামান? বাংলাদেশটাকে রক্ষা করতে হলে পরে জনগণের উপরে, জনগণের সকল ক্ষমতার উৎস, এটা মেনে নিতে হবে, এবং সেটা মানতে হলে পরে একটি নির্বাচিত সরকার খুব জরুরি। এর কোনো বিকল্প নাই। এর বিকল্প যারা ভাববে তারা ভুল পথে আছে। না, বিকল্প ভাবলে তারা সময়কে ক্ষেপণ করছেন। এই সময় ক্ষেপণ আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে, এটা আমার কাছে মনে হয়েছে। আর বিএনপির আগাগোড়া বক্তব্য হচ্ছে যারা আন্দোলনে অংশগ্রহণকারী তাদের নিয়েই পরবর্তী সরকার হবে, নির্বাচনটা যে যার অবস্থান থেকেই করবে, কিন্তু সরকারটা হবে আন্দোলনে অংশগ্রহণকারীদের মাধ্যমে। এটা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের বক্তব্য, এবং সেই জায়গাতেই আপনারা এখন একমত আছেন। অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু এবং সালাউদ্দিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো জেডএসআরএম নিবেদিত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।